প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি মাদুরো, ভেনেজুয়েলায় হামলা, নিকোলো মাদুরোর বিচার শুরুর জন্য আজ তাকে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে তোলা হতে পারে। সরবরাহ সংকট, দাম চড়া, এলপিজির আমদানি বাড়াতে চেয়ে অনুমতি পাননি ব্যবসায়ীরা। মনোনয়নপত্র বাতিল 28% প্রার্থীর। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: হাসিনার শাসনামলে 6,000 গুম, তদন্ত কমিশনের প্রতিবেদন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: বিএনপির গুম 312, ফেরেনি 107, জামায়াতের গুম 747, ফেরেনি 35। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, গুমের উদ্দেশ্য ছিল রাজনৈতিক, বেশি লাশ ফেলা হয় বলেশ্বরে, মানুষ কত পৈশাচিক হতে পারে এটা তার ডকুমেন্টেশন, প্রধান উপদেষ্টা। ভেনেজুয়েলার ভবিষ্যৎ সংখ্যা বাড়ছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন, 15 বছরে গুম প্রায় 6,000, হাসিনার সরাসরি নির্দেশে হাই প্রোফাইল গুম, অনেককে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়। গুমের শিকার 75% জামায়াত শিবিরের, এখনও নিখোঁজদের 38% বিএনপির। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, 300 আসনে বৈধ প্রার্থী 1842, বাতিল 723। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: ভারতের বন্ধুত্বের মুখোশ, ভদ্রলোকের খেলা ক্রিকেটে বিজেপি ভিএইচপির থাবা, ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ, ভেনেজুয়েলার আগ্রাসন, যুক্তরাষ্ট্রের ভেতরেই নিন্দার ঝড়, তোপের মুখে ট্রাম্প। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: অভিমানী প্রার্থীদের নির্বাচন থেকে সরাতে তৎপর বিএনপি, শিগগিরই তারেক রহমান বসতে পারেন আলোচনায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা। ভেনেজুয়েলায় মার্কিন হামলা, বৈশ্বিক শক্তিগুলোকে আগ্রাসনের নতুন পথ বাতলে দিলেন ট্রাম্প। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: 28.3% প্রার্থীরা বাতিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বৈধ প্রার্থীর হার 71.7%, বৈধ হল 1,842 প্রার্থীরা। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক তারেক রহমানের, ক্ষমতায় গেলে ব্যবসা খাতের প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস। বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম: ভোটের লড়াইয়ে 1,842 প্রার্থী, কালো টাকা ও পেশি শক্তির ঠেকাতে কঠোর নির্দেশনা, প্রতি আসনে গড়ে প্রার্থী 6। মনোনয়নপত্র বাতিলের আপিল শুরু আজ, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। তেলের জন্যই এত কাণ্ড, মাদুরোকে তুলে নেওয়ায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া, গুমের সংখ্যা হতে পারে 4 থেকে 6,000। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: আসন ভিত্তিক পূর্বাভাসের নির্বাচন 2026, দেশ জুড়ে অনিশ্চয়তার বিস্তার, 2 জোটের শক্ত প্রতিদ্বন্দ্বিতা। গুমের সংখ্যা 4 থেকে 6,000, গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি। ভারতের বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানাই আসিফ নজরুল। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই, তথ্য উপদেষ্টা। তারেক রহমানের সঙ্গে বৈঠক ব্যবসায়ী প্রতিনিধিদের। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: 3 আন্দোলনে স্থবির রাজধানী, কঠিন বার্তা বিসিবির, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম: জুলাই-ডিসেম্বর ঋণাত্মক ধারায় দেশের রফতানি প্রবৃদ্ধি কমেছে 2.19%। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ভিকটিমস, 75 from Jamaat, 68 of still missing are from BNP, says Commission of Inquiry in final report. দ্য নিউজের প্রধান শিরোনাম: এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কমিশন রিপোর্ট, হাসিনা, তারেক সিদ্দিক ডিরেক্টলি ইনভলভ। রাজিজ ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। সবগুলোর সংবাদপত্রেই আপনার এই গুম কমিশনের
চূড়ান্ত প্রতিবেদনের বিষয়টি উঠে এসেছে এবং সেখানে বলা হচ্ছে 6,000-এর মতো মানে মানুষকে গুম করা হয়েছিল, এর মধ্যে ফেরত এসেছে, এবার অনেকেই নিখোঁজ আছেন। তো এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। গুম খুন তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। ধরেন যারা এখনো গুমই আছে তাদের ধরে নিতে পারেন তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা জীবিত নাই। তো এখন গুম কমিশন যে আপনার যে তথ্য দিল, এখন এটার দায় তো আপনার সরকার প্রধানের, এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে ধরেন আয়নাঘর, গুম, এগুলোতে কিন্তু ডিএফআই, র্যাব, পুলিশ জড়িত ছিল। তো সুতরাং এটার তো গুম কখনো কিন্তু আপনার ধরেন সরকার প্রধান বলেন তাদের অনুমোদন, বা হোম মিনিস্টার বলেন তাদের অনুমোদন ছাড়া বা তাদের নির্দেশ ছাড়া তো এটা ঘটে নাই। সুতরাং বিচারে তো স্বাভাবিকভাবে বিচারের জন্য হয়তো আরও মামলা হবে, বিচার হবে। তো এখন দুর্ভাগ্য এইটাই যে দেশ স্বাধীন করলাম 54 বছর পরেও আপনাদের গত 3টা নির্বাচনের সময় নির্বাচন হলো না, বিতর্কিত। এবং এইভাবে গুম, আয়নাঘর, কিলিং এইভাবে হয়। আপনি দেখেন, এবার দেখেন কক্সবাজারে আকরাম নামে এক যুব লীগের একরাম একদম ওয়ার্ড কমিশনার ছিল এবং সে যুব লীগের ছিল, তাকে ভুলবশত তাকে হত্যা করা হলো, ক্রস ফায়ার করে দেওয়া হলো। তো এইভাবে হয়েছে। তো সুতরাং আমাদের দেশে কবে গণতন্ত্র আসবে, কবে আমরা আইনের শাসন দেখব, কবে আমরা সুশাসন দেখব, এই প্রত্যাশায় দেখেন 71-এ মুক্তিযুদ্ধ করলাম, 90-এ আন্দোলন করলাম, স্বৈরাচার হটালাম, 24-এ গণঅভ্যুত্থান ঘটলো, কিন্তু আকাঙ্ক্ষার খুব একটা আমার কাছে মনে হচ্ছে না। এখন ধরেন তারেক রহমান বড় দল, বিএনপি বড় দল, হয়তো তিনি হয়তো সামনের প্রধানমন্ত্রী হবেন। আমি তার নাম দিয়েছি যে বিলেতি বাংলাদেশি। 12টা বছর 17 বছর লন্ডনে ছিল, লন্ডনে অনেক উত্থান পতন দেখেছে। যদিও ব্রিক্স ছিল, সে দেশে রাজা আছে, রানী ছিল আগে, সরকার ভেঙে দিতে পারত, প্রধানমন্ত্রী আছে, কিন্তু সে দেশে গণতন্ত্র আছে, আইনের শাসন আছে, সুশাসন আছে। সেখান থেকে তো তিনি গণতন্ত্র দেখেছে, আইনের শাসন দেখেছে, সুশাসন দেখেছে। তিনি ইচ্ছা করলে পারবেন। আমার ধারণা যে এই দেশে 17 বছর একটা ব্যক্তি ছিল, তিনি তো আসলে ওই কালচারেই বড় হয়ে গেছে। সুতরাং তার পক্ষে সম্ভব। এবং তিনি কিন্তু অভ্যর্থনায় বলেছেন হিন্দু বৌদ্ধ সবার মানে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে তিনি দেশটা গড়তে সময় লাগবে। এটা ঠিক, সময় তো দিতে হবে। তবে দেশটা এমন জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে কিন্তু দাঁড় করা খুব কঠিন। আপনি দেখেন প্রবাসী আয় ছাড়া কিছুই নেই, সব তছনছ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে এক প্রবাসী আয় বেড়েছে, রিজার্ভ বেড়েছে, কারণ বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই, বিনিয়োগ নাই। আপনার মার্কেট IMF-এর সব শর্ত মেনে ঋণ নেওয়া হয়েছে, এখন মার্কেট কোনোভাবেই লাগাম ধরা যাচ্ছে না, বাজার ব্যবস্থাপনা নাই। বিশ্বব্যাংক রিপোর্ট দিয়েছে যে আগামী বছর 3.5% GDP গ্রোথ হবে। সে দেশে 3.5% GDP মানে দেশের তো দুর্ভিক্ষ হবে। সুতরাং এখন ধরেন মানুষের, আমি বলবো যে সবার অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত। আপনি খেয়াল করে দেখেন, এখন নির্বাচনটা তো নিরপেক্ষ হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে। এখন এই অভ্যুত্থানের শক্তিদের ভিতরে যদি এত দ্বিধা বিভক্ত থাকবে, তারপরে দেখেন নির্বাচন নিয়েও তো শঙ্কা মানুষের ভিতরে কাটছে না। কারণ আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কিন্তু কবে ইত্যাদি দিয়ে কথা বলার পরে এখন যে এত নির্বাচন সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশন নির্বাচন দিতে চাচ্ছে, বারবার রিপিটেডলি করছে, তবু মানুষের মধ্যে যাচ্ছে না, মানে সন্দেহ যাচ্ছে না। তো এই জন্যই বলছি যে নির্বাচনটা হতে হবে। সেক্ষেত্রে অভ্যুত্থানের শক্তিরা প্রথম স্টেক হোল্ডারগুলা ধরেন, বিশেষ করে আমি বলবো সরকার, ইলেকশন কমিশন, এখানে আমি ঘাটতি দেখছি না, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা ঠিক করতে হবে এবং
অভ্যুত্থানের শক্তি এবং ভোটাররা যাতে ভোট দিতে পারবে এই নিশ্চয়তাটা তৈরি করতে হবে। এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করতে হবে। এই যে গুম কমিশন চূড়ান্ত প্রতিবেদন দিল, এখন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? না, রিপোর্ট তো স্বাভাবিক, গুমের বিচার হবে। ধরেন আগেও তো বিচার অলরেডি শেখ হাসিনা, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার সরকার আসাদুজ্জামান কামাল, তাদের তো ফাঁসি হয়ে গেছে। আরও এই গুম কমিশন, গুমের দায়িত্ব তো সুপারিটি রেসপন্সিবিলিটি তো ওই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর, তাদের নির্দেশ ছাড়া তো এটা ঘটে নাই। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হবে, রায়ও হবে এবং বিচার হবে, এটাই তো স্বাভাবিক। এছাড়া ধরেন ডিজিডিএফআইও তো জড়িত আছে, অনেক জায়গায় র্যাব জড়িত আছে, সেখানে তারা, এটা তো নিশ্চয়ই রিপোর্টের ভিতরে আছে, সেগুলো দেখে বিচার হবে। যারা দায়ী তারা বিচার করবে, বিচার হতে হবে। বিচার না হলে দেশে তো আইনের শাসন সুশাসন আনতে হবে। 54 বছরে দেশ আসে নাই, তো এটা আনবেন না। এটা দেশটা বসবাসের উপযোগী হতে হবে না, বসবাসের উপযোগী তো হতে হবে। পৃথিবীর ভিতরে এরকম দেশ তো নজিরবিহীন। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কোনো শৃঙ্খলা নাই, কোথাও শৃঙ্খলা নাই। এই সরকার আসলো, আমরা অভ্যুত্থান ঘটলো, আমরা ভাবছি যে প্রত্যাশা ছিল যে অন্তত পক্ষে দেশটা অন্তত গণতন্ত্রের পথে হাঁটবে, সেটাও তো হচ্ছে না। এখন ধরেন প্রায় 1.5 বছরের উপর 17 মাস সরকার ক্ষমতায়, কোনো কিছু শৃঙ্খলা নাই। প্রথম দিকে আপনি খেয়াল করে দেখেন এই সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, এমন জায়গায় এনে ঠেলেছে এখন আর সরকার চালাতে পারছে না। এখন এটা আবার একটা নির্বাচিত সরকারের ঘাড়ে চাপানো হবে এবং দেশটাকে ফোকলা বানায় ফেলছে। এই দেশ কবে কিভাবে ঠিক করবে আমি ঠিক বুঝতে পারছি না। অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নিউ ইয়র্কে বন্দী করা হয়েছে, মানে তাকে তুলে নেওয়া হয়েছে তার দেশ থেকে। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এত সভ্যতার কথা বলে, মানবাধিকার কথা বলে, একটা প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হলো, এটি কি দেখেন, এটা শুধু ট্রাম্পকে দায়ী করলে হবে না। এই দেশ একটা সন্ত্রাসী দেশ। আপনি দেখেন প্রায় ডজন খানেক দেশে এরকম তারা আগ্রাসন চালিয়েছে। ধরেন আফগানিস্তানে বহুদিন আগ্রাসন চালিয়ে পিছু হটছে। এখন ধরেন ভেনেজুয়েলা করলো, পানামায় করছে, এরকম বহু দেশ করছে। ভিয়েতনামে বম্বিং করছে না, সেখান তো পিছু হটছে। তো এখন হয়েছে কি, আগে যেটা ছিল ওই সময়ে রাশিয়া একটা ব্যালেন্সিং পাওয়ার ছিল, এখন সে একেবারে, আপনার চিন্তা করেন আমেরিকার কোনো প্রতিদ্বন্দ্বী দেশ নাই। হয়তো চীন আস্তে আস্তে রাইজ করতেছে, আর রাশিয়া ভেঙে যাওয়ার পরে, টুকরো টুকরো হয়ে যাওয়ার পরে সে একছত্র আধিপত্য। তারপরে ট্রাম্প তো বোঝেনি, হুমজিক্যাল প্রেসিডেন্ট, এরকম ইমোশনাল প্রেসিডেন্ট তো হয় নাই। সে তো আরও বেশি, আরও হুমকি দিচ্ছে, তো আরও ঘটাবে তো সে। এখন ধরেন তাকে আপনার প্রেসিডেন্টকে, আপনার মাদুরোকে নেওয়া হলো, বলা হয় যে সে মাদক চালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, হাজার হাজার টন কোকেন পাচার ইত্যাদি ইত্যাদি। আপনি বলেন একটা স্বাধীন দেশে প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ সহ ধরে নিয়ে আসলো বম্বিং করে, অনেক লোক মারাও গেছে। তো এটা হলো সভ্য দেশে। আমি যেটা বলছিলাম, ভিয়েতনামে যখন বম্বিং হয়, এখানে তো বাংলাদেশে তো অনেক মিছিল মিটিং বেরোইছে, এবারে তো বাংলাদেশে কোনো সারা শব্দ নেই, কোনো মিছিল, সবাইকে আধিপত্যবাদের বিরুদ্ধে, সবাই কই আধিপত্যবাদের বিরুদ্ধে কই একটা দেশ। এবং বলতেছে আবার ট্রাম্প বলতেছে সে ওই দেশ চালাবে এবং তার বিচার করবে। চিন্তা করেন, একটা দেশ থেকে তুলে নিয়ে আসছে, তার ছেলে ডাক দিছে, মাদুরোর ছেলে ডাক দিছে যে সবাই জনগণকে রাস্তায় নামতে বলছে। আবার যে প্রধানমন্ত্রী হয়েছে সেও তো বলছে তার জন্য একই পরিণাম ভোগ করতে হবে যদি সে লাইন মতো না আসে, তাদের কথা মতো। আসলে সে ওই দেশ দখল করছে, ওখানে আপনার তেলের কারণে তেল সে নিবে। চিন্তা করেন একটা দেশ দখল, আমাদের দেশে সম্পদ থাকলে আমাদের দেশে দখল করে ফেলবে, ব্যাপারটা তো এরকম ব্যাপারটা। সুতরাং এটা সারা বিশ্ব আমার মনে হয় এর প্রতিবাদ করা উচিত। তার এই যে আমেরিকার যে আপনার আগ্রাসন এবং আধিপত্যবাদী, এটাকে যদি প্রতিহত না করা যায়, কোনো দেশই তো নিরাপত্তা হবে না। জাতিসংঘে মিটিমিটি করে ব্রিটেন তার ইউ করেছে, কন্ডেম করেছে, ব্রিটেন মিটিমিটি করে কয় আমরা এর সাথে জড়িত না,
এই কথা। তো জড়িত না, প্রতিবাদ করো, তুমি দাঁড়াও, পরাশক্তি, তুমি পরাশক্তি না, পরাশক্তিগুলো দাঁড়াক না একজোটে। হ্যাঁ, রাশিয়া, চীন এটার প্রতিবাদ করেছে বটে, সব পরাশক্তি একসাথে মিলে ইয়ে করে না কেন, তাদেরও তো বিরোধিতা স্বার্থ করে না। আছে। হ্যাঁ, তাদের সবারই ইন্টারেস্ট আছে, সবাই তো সারা বিশ্ব, মানে সারা বিশ্বের যত পরাশক্তি সব দেশে দেশে আপনার শোষণ ছাড়া আর কিছু বোঝে না। আমাদের দেশের সামনে নির্বাচন, সব দেশে অ্যাক্টিভ, আপনি খেয়াল করেন সবসময়ই অ্যাক্টিভ থাকে যে কি করে তার বলের একটা সরকার আনবে, এরকম চেষ্টা থাকে। তো এখানে আমেরিকাও অ্যাক্টিভ, ভারতও অ্যাক্টিভ, চীনও অ্যাক্টিভ, অন্য অন্য ধরেন জাপান তো এই দেশ শান্ত দেশ, সেও অ্যাক্টিভ আছে, তার বিনিয়োগ আছে না দেশে। তো সুতরাং সারা বিশ্বটা এই পরাশক্তিগুলোর শোষণের একটা শৃঙ্খলের ভিতরে আবদ্ধ হয়েছে। সুতরাং এখন মনে হয় সারা বিশ্বে প্রতিবাদ হওয়া উচিত। এই ধরনের অনাচার একটা দেশ দখল করে ফেলে, এটা তো অনাচার। যদি আপনার প্রতিবাদ না করা যায় সারা পৃথিবী জুড়ে, তাহলে তো এটা চলবেই। ট্রাম্প তো আরও পাগলা পাগলি, সে তো সারা পৃথিবী আরও দখল করে ফেলবে। তো জি, গতকালকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে, তো 28% প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে। তো বাতিলের তালিকা স্বতন্ত্র প্রার্থী বেশি এবং দ্বিতীয় জাপা। তো প্রথম আলো একটা জাতীয় নির্বাচন হলফনামা বিশ্লেষণ করেছে, যেখানে বলছে যে স্থাবর অস্থাবর সম্পদ সবচেয়ে বেশি এনায়েতুল্লাহর, মূল্য প্রায় 116 কোটি টাকা, ঋণও তার বেশি 83 কোটি টাকা। তো এখন দেখা যাচ্ছে যে প্রার্থীরা যেসব হলফনামা দিয়েছেন বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। তো নির্বাচন কমিশন আসলে এটা যে মানে কতটুকু আপনার যা বিচার বিশ্লেষণ করতে পেরেছে? অধিকাংশ প্রার্থী তাদের আয়ের লিমিট, ইলেকশন কমিশন লিমিট করে দিয়েছে না, 25 লাখ টাকা খরচ করা লাগবে, তারও তার আয়ের টাকা এত, তারও বেশি দেখাতে হয়েছে, বাধ্য হয়েছে। হ্যাঁ, যাতে তার টাকা পরবর্তীতে চুরি না ধরা পড়ে, অর্থাৎ টাকা এর ভিতর দিয়ে জায়েজ করতেছে। আমার কথা হচ্ছে বাংলাদেশে অনেকে তো আছে যে কয়েক কোটি টাকার গাড়িতে চড়ে, কিন্তু দেখাচ্ছে আয় মাত্র কয়েক লাখ টাকা আছে। তো অনেকে 9 কোটি টাকা, একটা লোক বিদেশে ছিল, 9 কোটি টাকা তার আসে কোত্থেকে বলেন? তার কোনো আয় নাই, রোজগার নাই, কোনো ব্যবসা নাই, কিছু নাই, তার 9 কোটি টাকা বলেন। এই জন্য আমি বলছি কি যে আমাদের দেশে দুর্নীতি হচ্ছে 1 নম্বর আমার বিবেচনায়। যতক্ষণ পর্যন্ত দুর্নীতিটাকে লাগাম টাইনে না ধরা যাবে ততক্ষণ পর্যন্ত চোরের হাতেই যাবে, চোরের হাতেই যাবে। পার্টিগুলো দেখেন না, সব চোর খোঁজে, নমিনেশন দেওয়ার সময় চোর খুঁজছে না। টাকা লাগবে কমপক্ষে 20 কোটি, 30 কোটি, 40 কোটি, ঢাকা শহরে হয়তো 50-100 কোটি লাগবে, তার টাকা আছে, সে নমিনেশন পাইছে। তো এখন ধরেন একটা লোক 30 কোটি টাকা খরচ করলো বা 20 কোটি টাকা খরচ করলো, সে তো 20 কোটি টাকা মুদ্রাস্ফীতি সহ 25 কোটি টাকা চুরি করবে। হ্যাঁ, পরের নির্বাচনের জন্য আর 30 কোটি টাকা চুরি করবে। তো চোর তো সিস্টেমে চোর বানাচ্ছে, তো চোর সবাই চুরি করবে। এই জন্য আমার বক্তব্য যে নির্বাচনের আগে আমাদের দেশে যেটা করা উচিত, যে 3 মাস আগে প্রার্থী ঘোষণা দিবে, শিডিউলের আগে 3 মাস আগে প্রার্থী, যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোকে লাগিয়ে দেবে সে কতটুকু অনেস্ট লোক ছাড়া কোনো নির্বাচন হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে নির্বাচন হবে কি করে? নির্বাচন করবে রাষ্ট্রীয় ফান্ড থেকে, এক কমন জায়গায় বক্তব্য হবে, কমন জায়গায় পোস্টার থাকবে, সব প্রার্থীর খরচ নাই। প্রার্থীর সততা হচ্ছে মানদণ্ড, এই সততা এবং যোগ্যতা। রাজনীতিতে তো আপনার ধরেন স্বশিক্ষিত হলেও চলে, ভাসানী তো শিক্ষিত ছিল না, কিন্তু ভাসানী হুঙ্কার দিলে তো রাজনীতি পরিবর্তন হয়ে যেত। তো স্বশিক্ষিত হলে, কিন্তু ক্লিন ম্যান লাগবে, যোগ্য লোক লাগবে রাজনৈতিকভাবে। 1, 2 হচ্ছে আরেকটা বলছেন যে বাতিল জাতীয় পার্টি, আমি পত্রিকায় দেখছি জাতীয় পার্টি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না। 1, তারপরে জাতীয় পার্টিকে হয়তো জরুরত ধরে না অনেক প্রার্থী দিয়েছে, ওরা কোনো মতে ফর্ম পূরণ করছে, বাদ হয়ে গেছে। তা জাতীয় পার্টির যারা নমিনেশন, এটা পুরনো সংগঠন ছিল, তো এদের যারা বাতিল হয়েছে এটা ঠিক আছে, কারণ ফর্ম পূরণ করতে পারো না, তুমি এমপি হবে কেন? এমপি হওয়া মানে তো মন্ত্রীও হইতে পারে, এটা ঠিক আছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর জায়গায় কথা আছে। আপনি চলেন 1% ভোটারের স্বাক্ষর লাগবে এবং তার ভোটার নাম্বার লাগবে, আপনি বলেন। তো এটা তো ভোটের আগে
আপনার ধরেন আমি একজন ছাত্রকে সমর্থন দেব, এটা কতটুকু সমর্থন? একদমই যোগ্য, অযৌক্তিক। অযৌক্তিক। আপনি ধরেন ভোটের আগে আমি কেন আইডেন্টিফাই হব আমি কারে ভোট দিলাম? আমি ধরেন স্বতন্ত্র প্রার্থী একজনকে স্বাক্ষর দিলাম, ভোটার নাম্বার দিলাম, তার মানে আমি তাকে সমর্থন করলাম। ব্যাপারটাই ভোটের আগে কি করে সম্ভব? আর 1% ভোট কালেক্ট করা কি করে সম্ভব বলেন? নির্বাচনের আগে তাকে নির্বাচন করতে হবে। ধরেন আমার এলাকায় ধরেন 3.5 লক্ষ ভোটার, আপনি হিসেব করে দেখেন তো কত ভোটার একটা স্বতন্ত্র প্রার্থীকে দাঁড়াতে লাগবে। এটা কি কালেক্ট করা সম্ভব প্রত্যেকটা লোকের ভোটার? সুতরাং এই যে সংস্কার করলো, সংস্কারটা কেন এই 1% রাখলো? এটা তো ঠিক হয় নাই। এটা তো ভোটের সিক্রেসি নষ্ট। সুতরাং আমি মনে করি যেমন তাসলিম যারা স্বতন্ত্র 28% ভোট প্রার্থীতে বাতিল হয়েছে, ধরেন তারা অনেকে হয়তো কিছু ফেরত পাবে। যেমন তাসলিম যারা বলছে যে তার যে 1% স্বাক্ষর নিয়েছে তার ভিতরে 2 জনের দৈব চয়ন ভিত্তিতে 10 জনেরটা চেক করেছে। চেক করার ভিতরে 10 জনের ভিতরে 2 জন নাকি বাইরের, তার কনস্টিটিউশনের বাইরের পাওয়া গেছে ব্যক্তি। হ্যাঁ, সেটা সে আপিল করছে, হয়তো পেলেও পেতে পারে। এখন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি ধরেন এই এলাকায় ইলেকশন করব, রাস্তা দিয়ে হেঁটে যে আমি তো ধরেও নিতে পারি এই এলাকার লোক যে ভাই একটা সাইন দেন, নাম্বার বসায় দিছি, আমি তো সেটা মানে এইটা একদম অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং আমাদের যে ভোট ব্যালটে ভোট দেওয়ার সিস্টেম এইটার পরিপন্থী। সুতরাং এইটা 1% যে ভোটার স্বতন্ত্র দাঁড়ানো এটা উচিত না। তাহলে তো কোনো নিরপেক্ষ কোনো ভালো লোক ইলেকশনে আসতে পারবে না। বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আজিজ ভাই, আমরা নির্বাচনের হলফনামা নিয়ে আলোচনা করছিলাম। তো এই যে হলফনামা, যে গরমিল, যে আয়ের সাথে যেটা দেখানো হয়েছে, এটার আসলে নির্বাচন কমিশন কি কোনো ব্যবস্থা নেবে বলে মনে হয় আপনার? না, নির্বাচন কমিশন না, নির্বাচন কমিশন ধরেন এত দ্রুত, আর সিস্টেমটা গলদ। এখন তো আপনার দুদকেও আপনার সুশাসন নাই। আপনি অন্য অন্য কাউন্টার গোয়েন্দা সংস্থা দিয়ে চেক করবেন তাও পারবেন না। আমাদের দেশে তো টাকাওয়ালার তো প্রতিপত্তি থাকে। আর দেখেন না, অনেক অলিগার্ড ফেসিবাদের সময় হয়েছে না, তাদের কোটি 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 শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা আছে না, টাকার কি এখন তারা তো নিরাপদেই আছে। আপনি দেখেন ব্যবসায় কিছু ঘাটতি হয়েছে পদে, তাতে নিরাপদে আছে, টাকা ছড়াইছে, যে ধরতে যাবে তাকে টাকা দিয়ে দিচ্ছে, এরকম তো। সুতরাং এটার আমার বদলে স্থায়ী সমস্যা দরকার। অনেক দেশে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আইন আছে। আপনি খেয়াল করে দেখেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অ্যাসিড থ্রোয়িং খুব মহামারী আকার ধারণ করেছিল। যখন কঠিন আইন করলো, সাথে সাথে এখন আর অ্যাসিড মারা নাই। আপনি দুর্নীতির বিরুদ্ধে আইন করেন যে দুর্নীতি করলে ফাঁসি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দেন, কারণ এটা মহামারীর চেয়েও খারাপ, দেশটাই এগোতে দিচ্ছে না। আপনি আইন করেন, দেখবেন যে ঠিকই দুর্নীতি কমে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে, যত বলেন না, পৃথিবীতে বিরল ঘটনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পরিমাণ অনেস্ট ছিল, এই ধরনের লিডারশিপ দরকার, যে তার আত্মীয় স্বজন, আপন ভাই বোন চাচা, তার বাড়িতেও গেছি আমি, কেউ কোনো তদবির কোনো পরিচয় দিত না, নিষেধ ছিল। ওরকম একটা সরকার প্রধান আমাদের দরকার, যে তার আশেপাশে সব সৎ থাকবে, কোনো তদবির করবে না, কোনো তদবির। আপনি চিন্তা করেন, তার ছেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছেলে, তার আপন ভাই ভাস্তে চাচা, তার ওয়াইফ, আপনি দেখেন তো, তিনি যখন নিহত হন, তিনি তার ওয়াইফ তার ছেলেদের জন্য এক কাঠা জায়গা রেখে গেছেন, একটা ফ্ল্যাট রেখে গেছেন, কিচ্ছু রাখে নেই, কিচ্ছু নাই। তো সুতরাং আমার কথা হচ্ছে, অথচ দেখেন এই ব্যক্তি অল্পদিন বেঁচে ছিল, দেখেন আমাদের জিডিপিতে যে কন্ট্রিবিউশন সেটা সে করে থেকে গেছে। এর বাইরে 5টা সেক্টর, ধরেন গার্মেন্টস তিনি শুরু করছে, প্রবাসী তিনি শুরু করেছে, আপনার কৃষিতে উন্নয়ন তিনি শুরু করেছেন, সার্ভিস সেক্টর। এর বাইরে আমরা 5 নম্বর সেক্টর তৈরি করতে পারিনি। 5 নম্বর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, নোবেল প্রাইজ উইনার ডক্টর ইউনূসও একটা খাত
দাঁড় করতে পারে নাই। তো আমাদের দেশে এই ওইটার উপরেই দাঁড়ায় আছে, জিডিপি উন্নয়ন ওই জায়গার উপরেই মাঝখান থেকে ওইটার উপরে ভিত্তি করে লুটপাট করে খাচ্ছি। হ্যাঁ, সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে আমার মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটা লিডারশিপ যদি আসে, আমার মনে হয় আমাদের দেশটা আগাইতে পারে। আরেকটা সংবাদ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে এলপিজি ক্রাইসিস বেশ কদিন ধরেই আপনার সংকটটা তৈরি হয়েছে এবং 2000 টাকার উপরও চলে গেছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই, সরকার কি করা উচিত? পাওয়ার বলা হয়, এটা হলো লাইফ লাইন, উন্নয়নের লাইফ লাইন। আপনার যদি এলপিজি বেড়ে যাওয়া, এখন এলপিজিতে গৃহস্থলী ব্যবহার হয়, ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, আপনার যখন এটার দাম বেড়ে যাবে তখন সব বাজারের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। কারণ এটা যেখানে পাওয়ারের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, এলপিজির দাম বেশি হবে, তখন সব জায়গায় খরচ বেড়ে যাবে। তো এখন আমরা এইটাই বলছি, অবশ্য সরকার থেকে বলছে এলপিজির ঘাটতি নাই, বলে ঘাটতি নেই, বাজারে দাম বাড়ায় কেন? সব সাপ্লাইয়ের তো দাম বাড়ায়। আমাদের বিল্ডিংয়ে তো সব এলপিজি ব্যবহার হয় পুরোটা। এখন তো নতুন বিল্ডিংয়ে তো এলপিজি ছাড়া কোনো বিদ্যুৎ সাপ্লাই নেই, তো এলপিজির উপরে নির্ভরশীল। এখন এলপিজির দাম বাড়ানো এই দেখেন হু হু করে মার্কেট বাড়তেছে, মার্কেট বেড়ে যাবে, কিচ্ছু করার নেই। আরেকটা বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে না ভারত মোস্তাফিজুর রহমানকে মানে আপনার আইপিএল খেলা থেকে তাকে না নিতে সিদ্ধান্ত নিয়েছে। তো এই বিষয়টি কি আপনি ছোট করে বলবেন? আমাদের ক্রিকেট বোর্ড ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, তার নাকি নিরাপত্তার অভাব, এই জন্য তাকে বাদ দিয়েছে। তো বাদ দেওয়ার সাথে সাথে 9.5 কোটি টাকা তার বিটিং ছিল। এই টাকার কি হবে? 1, 2 নম্বর হলো একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারে না যে দেশ, সে দেশে আমাদের ব্যাপারে কথা বলে কেন? এই বর্ডার কিলিং, অমক সমক, হাবি জাবি, পানি চুক্তি, এত কিছু হচ্ছে সারা জীবন। তো আমাদের আসিফ নজরুল সাহেব উপদেষ্টা, তিনিও কিন্তু এটাকে সমর্থন করেছেন। আমি মনে করবো এটা কারেক্ট ডিসিশন। আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডকে অ্যাপিল করছে জায়গা স্থানান্তর করার, এটা করে খেলা হওয়া উচিত। আমরা ছাড় দিতে রাজি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আর এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।